নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। ব্যারাকপুরের সভা থেকে আনন্দপুরে নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে সরব অমিত শাহ। মর্মান্তিক ঘটনাটির জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করলেন তিনি। 31শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। আগামী 7 দিনের মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ কমিশনের। এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের ওপর সময়ের কাঁটা বেঁধে আরও কড়া কমিশন। পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মিলতেই মুর্শিদাবাদে পৌঁছাল এনআইএ। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর তদন্তভার এনআইএর হাতে। বঙ্গে ভোটের আগে এসআইআর কাজ নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। এবার কমিশনের তরফে বলা হচ্ছে 31শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। আগামী 7 দিনের মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশও দিয়েছে কমিশন। বঙ্গে ভোটের আগে এসআইআর এর কাজ নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। বিশেষত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু ভোটারকে যে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, তাতে অযথা হয়রানির অভিযোগও উঠেছে। অভিযোগ তুচ্ছ কারণে তাদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। পাশাপাশি এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের আধিকারিকরাও সংশয় প্রকাশ করছেন যে এত মানুষকে শুনানিতে ডাকা হলেও 14 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে শুক্রবার কাজ দ্রুত শেষ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, সময় মতো চূড়ান্ত তালিকা প্রকাশ করা। 31শে জানুয়ারি বিকাল 5টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। বিএলওরাই সেই নোটিশ পৌঁছে দেবেন 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে। তারপর আর কোনো নোটিশ গ্রাহ্য নয়। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 7 ফেব্রুয়ারির মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের হাজিরার তথ্য টাঙাতে হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মাইক্রো অবজারভারদের তুলে নিতে হবে। তারা রোল অবজারভারদের কাজে সাহায্য করবেন। সিস্টেমে আপলোড হওয়া সমস্ত ডিজিটাল নথি মাইক্রো অবজারভার ও রোল অবজারভার ইনপুট এবং ইআরও এইআরওদের সুপার চেকিং করতে হবে। এই তদারকি করবেন ডিইও, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এবং সিইও। জেলার নির্বাচন আধিকারিকদের দায়িত্ব কোনো নিয়ম ভাঙা যেন না হয় এবং সব মামলার নিয়ম মেনে নিষ্পত্তি হয়। এসআইআর শুনানির শেষে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার পর তা সুপার চেকিং করতে হবে ডিইও অথবা বিশেষ পর্যবেক্ষকদের। উল্লেখ্য, কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে। শুক্রবার রাজ্যের সিইও অফিসে এই নিয়ে বৈঠকও হয়েছে। এরপরেই এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের সময়সীমা বেঁধে দিল কমিশন। প্রতিটি ধাপের কাজের জন্য নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর প্রভাব মাধ্যমিকে। কমিশনের কাজে নিযুক্ত শিক্ষকদের অব্যাহতির আবেদন পর্ষদের। আগামী 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, চলবে 12 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে পর্যাপ্ত পরীক্ষকের ঘাটতির আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ এখনও খানিকটা বাকি। এখনও নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি কর্মীরা এই কাজে সদা ব্যস্ত। তারই মাঝে শুরু হয়ে যাচ্ছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক। তা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় বরাবরের মতো এবারও তাতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। সেই এসআইআর এর কাজ চলাকালীন তা কিভাবে হবে সেই চিন্তা দানা বেঁধেছে। শুক্রবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জেলা শাসকদের চিঠি লিখে আবেদন জানিয়েছেন, মাধ্যমিকের সময়টায় এসআইআর এর কাজে যুক্ত শিক্ষকদের অব্যাহতি দেওয়া হোক, নইলে পরীক্ষকের ঘাটতি হবে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর হিসেব মতো এসআইআর এর শুনানি পর্ব চলবে 7 তারিখ পর্যন্ত। নির্বাচন কমিশনের নির্দেশে বহু শিক্ষকই বিএলওর কাজে নিযুক্ত। শুনানি চলাকালীন তাদের উপস্থিত থাকতে হবে। সেই ক্ষেত্রে তারা মাধ্যমিকের নির্দিষ্ট সময় পরীক্ষার হলে থাকতে পারবেন না। মধ্যশিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী রাজ্য জুড়ে মোট 2682 পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে 10,79,897 পরীক্ষার্থী।
তাদের জন্য অন্তত 1 লক্ষ পরীক্ষক প্রয়োজন। কিন্তু পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষকের অনুপাত করে দেখা যাচ্ছে পরীক্ষকের সংখ্যা ঢের কম হচ্ছে শুধুমাত্র তারা এসআইআর এর কাজে নিযুক্ত বলে। চিঠিতে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন, এই বিষয়টি সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। পর্ষদ সভাপতির আরও বক্তব্য, শুধুমাত্র পরীক্ষকের অভাবই নয়, সেন্টার ইনচার্জ বা ভেন্যু সুপারভাইজার পদেও পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন। তাদের অনেকেই এই মুহূর্তে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে জড়িত। তাদেরও অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে পর্ষদ। জেলা প্রশাসনের সঙ্গে এই বিষয়ে সব রকম সাহায্য করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও রয়েছে, তবে ততদিন এসআইআর এর কাজ শেষ হয়ে চূড়ান্ত তালিকাও প্রকাশ হয়ে যাবে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকের অভাব ঘটবে না। চিন্তা বাড়িয়েছে এসআইআর শেষের আগেই মাধ্যমিক পরীক্ষা শুরুর বিষয়টি। এখন পর্ষদের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন এ কাজে নিযুক্ত শিক্ষকদের নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকেই নজর সকলে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা বইমেলা ইতিহাসের সাক্ষী সুলেখা কালী। ডিজিটাল যুগেও কালি কলমের জগতে দাগ রাখে এই সুলেখা কালী। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেখা মিলল কিভাবে প্রবীণদের হাত ধরে নবীনরাও অতীতের ঐতিহ্যকে আঁকড়ে ধরতে চাইছেন। আজকালকার দিনে মানুষ যতই ডিজিটাল হোক না কেন, পেন বা কালির কথা যখনই উঠে আসে মানুষের কিন্তু তখন আবেগ কাজ করে। আর সেই পেন বা কালি বলতেই সবার প্রথমে আমাদের মাথায় আসে সুলেখা কালীর কথা, যে কালী মহাত্মা গান্ধীর কথাও টেনে আনে। আজকে আমরা সেই সুলেখা কালীর কিছু কথা জানবো। এবারের বই মেলাতে কোনো নতুন ধরনের কালির প্রোডাকশন এসে নাকি, সেসব নিয়ে কথা বলে নেব। বলপেনের দাপটে একসময় পাত্তারে গুটোতে হয়েছিল বাঙালির এই নস্টালজিয়াকে। একটা সময় সুলেখা বলতে কলকাতার প্রজন্মরা চিনত যাদবপুর ইউনিভার্সিটির পরের বাস স্টপেজ সুলেখার মোড়। কিন্তু এই নামকরণের সাথে বাঙালির কত ইতিহাস, কাগজ কলমে কত সৃষ্টি ছড়িয়ে আছে, সেই স্মৃতি প্রায় বিলুপ্ত হতে চলেছিল। নস্টালজিক সেই ইতিহাসে মোড়া সুলেখা কালী গত 4 বছর ধরে ফিরেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। দেখুন, সুলেখা শুরু হয় 1934 সালে, সেই হিসেবে জার্নি বহু বছর, কিন্তু তার আগে 34 সালে অফিসিয়ালি চালু হয়, তার আগে থেকেই চলছে। আপনারা জানেন, এটা গান্ধীজি লিখতে পারত না বলে কালীর গান্ধীজির আক্ষেপ ছিল, সেই জন্যে দুজন স্বাধীনতা সংগ্রামী ভাই, তারা এখন আদুনা বাংলাদেশে এই কোম্পানিটা স্থাপিত হয়, সেটা পরবর্তীকালে কলকাতায় চলে আসে, সেই থেকে সুলেখার চলছে। এই বছর যেরকম বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে এই বন্দে মাতরম প্যাকটা তৈরি হয়েছে। এটা খাদির কাপড়, এর ভেতরে দুটো কালি আছে। একটা ওই সময়, আজকে থেকে ধরুন প্রায় 100 বছর আগে, তো ডিপ পেনে লেখা হতো, এটা ওই ডিপ পেন। এটা আপনার খাদি প্রতিষ্ঠানের লোগো, খাদি প্রতিষ্ঠান সোদপুরের সতীশচন্দ্র দাশগুপ্তর স্থাপিত। এই লোগোটাও এটা হারিয়ে গেছিল। এই লোগোটা পরবর্তীকালে আমরা আবার নতুন করে রিক্রিয়েট করেছি। কলম এবং কালি একটা মানুষের আবেগের মধ্যে জড়িয়ে রয়েছে, যেটা আমাদের একটা নস্টালজিয়া এখানে আসে, তাদের পুরোনো দিনে ফিরে যাওয়াটা চলছে। যেমন ধরুন, মানে যারা বয়স্ক আছে তারা বলছে আমরা সুলেখা ছাড়া কালি ইউজই করিনি। স্কুলের তাদের স্কুল লাইফ, কলেজ লাইফের কথা তাদের মনে পড়ে যাচ্ছে, এবং তারা বরঞ্চ আরও নিউ জেনারেশনকে উদ্বুদ্ধ করছে যে কলম কালার লেখার জন্য। এই বছর আমরা যেটা গত বছর পর্যন্ত দেখেছি, একটা এজেড পার্সনরা ইয়ে করছে, কিন্তু এই বছরে কিন্তু একটা নতুনভাবে নিউ জেনারেশনের প্রতি আসছে। ডিজিটাল যুগেও কালি কলমের জগতে দাগ রাখছে সুলেখা কালী। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেখা যায় প্রবীণদের হাত ধরে নবীনরাও অতীতের ঐতিহ্যকে আঁকড়ে ধরতে চাইছেন। সুন্দর লেখার জন্য নবীনরা সুলেখার গুরুত্ব বুঝতে পারছে। স্বদেশী শিল্পের সোনালী অতীতকে ফিরে দেখতে পুরনো দিনের মানুষেরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছেন।
না, পেনের বিশেষত্ব দেখলাম, ভালোই লাগলো। অনেক আগে ব্যবহার করতাম, অনেক বছর আগে, প্রায় বছর 30 হবে। না, ভালো লাগলো, দেখে ভালো লাগলো। আমি লিখি পেনে, কালি পেন লিখতে খুব ভালো লাগে। একটা আলাদা বোধ হয় নস্টালজিয়াই বোধ হয়, প্লাস লেখাটাও বেশ চকচকে হয় আর ফ্রি ফ্লোয়িং হয়। কালিটা তো ভীষণ ভালো, আমাদের অনেক আগে ছোটোবেলায় মাধ্যমিক পরীক্ষার সময় দিয়েছিলাম লেখা। তখন মাধ্যমিকে তো দিত না, আমাদের বলেই দিতে হতো, কিন্তু এমনি আগে লিখতাম। রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছি, আমাদের কালির পেনে লিখতে হতো, তো সুলেখা তখন ছিল, দোয়াত ছিল, সেই জিনিসটা এখন আর নেই। ফাউন্টেন পেন বেশি ভালো লাগে, কালেকশন আছে আমার। সুলেখা ইউজ করিনি কারণ পাওয়া যায় না, ওদের তো যেই স্টোরটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে যাদবপুরে, তো এই প্রথমবারই সুলেখা কিনলাম, শুনেছিলাম অনেক। আমি স্কেচ করতে খুব ভালোবাসি, তো এই ফাউন্টেন পেন আমাদের যে পেন্ট ওই স্কেচে খুব সুন্দর লাগে একদম, না শুধু লেখা নয় কিন্তু স্কেচটা যে আর্ট স্টাইলটা ওটা এত সুন্দর লাগে, ডট পেন ওটা আর হয় না। নেতাজি থেকে বিধানচন্দ্র রায়, কাজী নজরুল থেকে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, সবার কাছে কদর আদায় করে নেয় এই ঐতিহ্যের কালি। বর্তমান ডিজিটাল যুগে সেই স্বদেশী কালির কথা বলতে গিয়ে আপ্লুত বইপ্রেমীরা। নতুন প্রজন্ম পুরনো দিনের এই জাতীয় আবেগকে ছোঁয়ার চেষ্টা করছেন এই ডিজিটাল যুগেও। এতক্ষণ আমরা সুলেখা কালি সম্পর্কে বিভিন্ন কথা জানলাম, কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটার পথ চলা, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আমরা শুনলাম, জানলাম। তার সাথে আরেকটা জিনিস দেখতে পেলাম যে প্রবীণরা যেমন এই কালির প্রতি উৎসাহ দেখায়, সেরকম কিন্তু এখন নতুন যুগের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু এই কালির প্রতি যথেষ্ট পরিমাণে উৎসাহ দেখাচ্ছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতিদিনই ভিড় চোখে পড়ার মতো। বিভিন্ন ধরনের স্টল ঘুরে দেখছেন বইপ্রেমীরা। আর প্রতি বছরের মতো এবছরও বইমেলায় হাজির বন্যপ্রাণ ম্যাগাজিনের স্টল। দেখে নেওয়া যাক মানুষজন কি বলছে বন্যপ্রাণ সম্পর্কে। সুন্দরবনে আমাদের কার না ঘুরতে যেতে ভালো লাগে, বিভিন্ন পশু পাখি সম্পর্কে আরও ভালো মতো তাদের বিষয় সম্পর্কে জানতে আমাদের কার না ভালো লাগে। আর সেই সমস্ত ইনফরমেশন যদি একটা বইয়ের মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু সেই বইয়ের প্রতি প্রত্যেকটা মানুষের আকর্ষণ এমনিই বাড়বে। সেরকমই আজকে আমরা এসে গেছি বন্যপ্রাণী স্টলে, যেখানে পশু পাখিদের ওয়াইল্ড লাইফ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রয়েছে। চলুন আমরা দেখে নেব। পশু পাখি কার না ভালো লাগে, তাদের স্বভাব জানতে বহু মানুষই ভালোবাসেন। ছোট থেকে বড় সকলেই আগ্রহী এই বিষয়ে। পাশাপাশি প্রাণী জগৎ বা জীব বৈচিত্র্য বাঁচাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ সাধারণ মানুষজন। হ্যাঁ, আমি তো ভালোই বাসি, ভ্রমণটা পড়ি এবং ন্যাচারালি জঙ্গলে বেড়াতে যাই, তো বন্যপ্রাণ সম্বন্ধে ইন্টারেস্ট তো আছে। বইগুলি খুব লাইফ মানে ধরুন আমরা এমনি বইয়ের পাতায় একটা পাখির ছবি দেখলাম, কিছু দেখলাম, সেটা অনেক বেশি। পেজগুলি ভালো, মানে ফটোগুলি খুব সুন্দর, মানে একদম মনে হয় আমি লাইভ দেখছি একটা পাখিকে। সেই হিসেবে আমার ভালো লাগলো আর কি। বন্যপ্রাণকে নিয়েই তো আমরা বেঁচে আছি, অতএব সেটার মধ্যেই তো সবাই আছি আমরা, তাকে তো অস্বীকার করা উচিত নয়। বরঞ্চ তাদের লাইফ হিস্ট্রি এবং তাদের এটাও আমরা যেমন মানুষের কত কী জিনিস করছি, তাদেরও রাখা উচিত, সমমর্যাদা দেওয়া উচিত। না, আমি এই দেখেছি অন্যান্য বই পত্রিকায় যেমন নেই, পড়িয়া এতে এই প্রথম আমি এটা নিলাম, ভালো লাগলো। হ্যাঁ ভালো, আমি আজকে প্রথমবার এসেছি এই স্টলে, প্রথমবার দেখছি, কিন্তু যেটুকুনি দেখলাম খুবই ভালো লাগলো। মানে ওয়াইল্ড লাইফ নিয়ে এখন চারদিকে যা হচ্ছে, একটা এক্সপ্লয়টেশন তো চলছেই, সেখানে এটা খুবই ভালো প্রচেষ্টা আমি বলবো। ছবিগুলো অসাধারণ, মানে এটা বোঝাই যাচ্ছে যে যারা তুলেছেন তারা তো এক্সপার্ট, তারা যে কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফির প্যাশন নয়, তারা রীতিমতো পশু প্রাণীদের ভালোবাসে। এবং যে কটা ছবি আমি দেখলাম, মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, খুব পেশেন্স না থাকলে এ ধরনের ছবি তোলা সম্ভব নয়। তো যারা দেখবেন প্রথমবার হয়তো, তাদের কাছে এটা ডেফিনেটলি একটা নতুন দিক খুলে দেবে বলে আমার মনে হয়। এটা অনেক পশু প্রাণীর ব্যাপারে ইনফরমেশন রয়েছে, তো এটা খুব একটা ভালো বই, যাতে আমরা অনেক কিছু জানতে পারি।
শিক্ষণীয় বই আছে এটা। একটু পড়াশোনার বই, একটুখানি ভূতের গল্প, তারপর অনেক বই কিনেছি। ভালো লেগেছে, অনেক ধরনের ফুল দেখেছি, অনেক ধরনের কচ্ছপ, বাঘ এইগুলো দেখেছি। জঙ্গলে ঘুরতে যাওয়ার আগে যদি পশুদের সম্পর্কে ভালো মতো জানা যায়, তবে ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তাদের বুঝতেও অনেক সুবিধা হয়। পাশাপাশি ছোটদের আগ্রহ ফোন থেকে সরিয়ে বইমুখী করতেও সাহায্য করে এই সমস্ত বইগুলি। এবছর বইমেলা প্রাঙ্গণের ৩৮৪ নম্বর স্টলে মানুষের ভিড় কিন্তু বাড়ছে প্রতিনিয়তই। বন্যপ্রাণ ম্যাগাজিনের বইয়ের লেখা থেকে শুরু করে ছবি, নজর কাটছে সবকিছুই। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে নিলাম, আর একটা জিনিস কিন্তু আমরা খুব কমন ব্যাপার পেলাম, যে এই বন্যপ্রাণ বইটাকে মানুষ কিন্তু বেশি পছন্দ করছে একটাই কারণ এখানে ইনফরমেটিভ জিনিসপত্র রয়েছে। বিভিন্ন পশু বা পাখি সম্পর্কে ইনফরমেশনটা খুব ভালো মতোই রয়েছে এই বইতে, আর তাই মানুষ কিন্তু এই বইটাকে খুব পরিমাণে পছন্দ করছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে বহুজনের। কলকাতায় এমন তোলপাড় করা ঘটনায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রধানমন্ত্রীর দফতর। এক্স হ্যান্ডেলে পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে অন্তত 25 জনের। এখনও বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যে জনপ্রিয় মোমো প্রস্তুতকারী সংস্থার 2 আধিকারিক গ্রেপ্তার। শহর কলকাতায় এমন তোলপাড় করা ঘটনায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রধানমন্ত্রীর দফতর। শুক্রবার সন্ধ্যায় পিএমও দফতর থেকে আনন্দপুরের হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হলো। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। পোস্টে আরও লেখা, আনন্দপুরের যে বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে তাতে প্রধানমন্ত্রী অত্যন্ত দুঃখিত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এরপরে প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের এই তৎপরতা। গত রবিবার 25শে জানুয়ারি গভীর রাতে আনন্দপুরের অদূরে নাজিরাবাদে জনপ্রিয় মোমো তৈরির সংস্থার কারখানায় আগুন লাগে। বাইরে না বেরোতে পেরে পুড়েই মৃত্যু হয় একের পর এক শ্রমিকের। শুক্রবার পর্যন্ত উদ্ধার কার্যে 27 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপে এখনও আটকে রয়েছে বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিস্থিতি বুঝে আইন মেনেই বৃহস্পতিবার গিয়েছিলেন আনন্দপুরের অকুস্থলে। তবে দূর থেকে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর শুক্রবার হাইকোর্টের অনুমতি নিয়ে একই ইস্যুতে নির্দিষ্ট রুটে মিছিল করেন বিজেপির প্রতিনিধিরা। সেই মিছিলে আবার ডিজে বাজানো নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় বিরোধী দলনেতার নেতৃত্বাধীন মিছিল। এরপর এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। কবিসুবা স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় মেট্রো রেকের লাইন বদল নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যার এবার সমাধান হতে চলেছে। শহীদ ক্ষুদিরাম পার করে কবিসুবাস যাওয়ার আগে ট্রেন ঘোরানো যাচ্ছে, এমনই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের হয়রানি এবার কমবে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশনে ঢোকার আগে প্রায়শই ঘোষণা করা হয়, রেক শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না। ওই রেকের অন্তিম স্টেশন টালিগঞ্জে। ফলে বিরক্তি, ক্ষোভ নিয়েই যাত্রীদের টালিগঞ্জ স্টেশনে নেমে পড়তে হয়। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ স্টেশনে মেট্রো রেক আসতে দেরি হয় বলে অভিযোগ।
টালিগঞ্জ স্টেশনে এসে বহু সময় মেট্রো দাঁড়িয়েও গিয়েছে, ফলে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যাত্রীদের অপেক্ষা করতে হয়। দেরির কারণে অনেক সময় ক্ষোভও তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় মেট্রো রেকের লাইন বদল নিয়ে সমস্যাও দেখা গিয়েছে। সেই সমস্যায় এবার সমাধান হতে চলেছে। শহীদ ক্ষুদিরাম পার করে কবি সুভাষ যাওয়ার আগেই ট্রেন ঘোরানো যাচ্ছে, এমনই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের হয়রানি এবার কমবে, এমনই মনে করছে ওয়াকিবহুল মহল। গত বছর মাঝামাঝি করে কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল দেখা যায়। ওই স্টেশনের নিচের অংশের মাটি বসে যাচ্ছে বলে খবর। তারপরেই ওই স্টেশন বন্ধ করে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। নতুন করে ওই স্টেশন তৈরি হবে সেই কথাও জানিয়ে দেওয়া হয়। 2 লাইনে তারপর থেকেই দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যেই মেট্রো চলাচল করা হয়। এই লাইনে মেট্রো পরিষেবার ক্ষেত্রে দেরি হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণেশ্বর থেকে বহু মেট্রো রেক টালিগঞ্জ স্টেশন অবধি যাচ্ছে। টালিগঞ্জ স্টেশনের পরই ওই রেক দক্ষিণেশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কবি সুভাষ স্টেশনের বন্ধের পর থেকেই রেক ঘোরানো নিয়ে সমস্যা হচ্ছিল বলে মেট্রো সূত্রে খবর। দক্ষিণেশ্বর অভিমুখী ট্রেন ছাড়তে দেরিও হচ্ছিল, সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। বেশ কিছু মেট্রো আবার দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাতায়াত করছিল, তাই সমস্যা মেটাতে শুরু হয়েছিল শহীদ ক্ষুদিরাম স্টেশনের ক্রসওভার তৈরির কাজ। এর মধ্যে মেট্রো রেক লাইন বদল করতে পারবে, সেই ক্রসওভার তৈরির কাজ প্রায় শেষ। সিগন্যালিং এর প্রযুক্তিও বেশ কিছু বদল করা হয়েছে। তার ফলে শহীদ ক্ষুদিরাম পার করে কবি সুভাষ যাওয়ার আগেই মেট্রো ঘোরানো হচ্ছে। ফলে আগের মতো দক্ষিণেশ্বরগামী মেট্রোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে না যাত্রীদের। মেট্রো সূত্রে খবর, শীঘ্রই ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হবে। গত জুলাইয়ের শেষে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশনের বিপত্তির কারণে বন্ধ করে দিতে হয়। ওই স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা বন্ধ করার পরে উত্তর থেকে দক্ষিণ মেট্রোর প্রান্তিক ওই স্টেশন থেকে ট্রেন ঘোরানো নিয়ে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় মেট্রো কর্তৃপক্ষ শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে ট্রেন ঘোরানোর ব্যবস্থাও করার কথা জানিয়েছিল, কিন্তু নানা কারণে সেই কাজ করতে যথেষ্ট বেশি সময় লাগে। টালিগঞ্জ সংলগ্ন মেট্রোর কারশেড আধুনিকীকরণের উদ্যোগও নেওয়া হয়। টালিগঞ্জ থেকে রেকের রক্ষণাবেক্ষণের ছাড়াও ওই স্টেশন থেকে দক্ষিণেশ্বরের অভিমুখে ব্যস্ত হয়ে পড়ে ট্রেন চালানো শুরু হয়। এই অবস্থায় শহীদ ক্ষুদিরামের ক্রসওভারের কাজ সম্পন্ন হয়েছে বলে রেল সূত্রে খবর। 3 দশকের মধ্যে মেট্রো সেখান থেকে ঘোরানো হবে। পরীক্ষামূলকভাবে দেখে নেওয়া হচ্ছে সিগন্যালিং বা অন্য ক্ষেত্রে সমস্যা রয়েছে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। সব রাজ্যের সমস্ত স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে। প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই নির্দেশ দিয়ে ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের চোখে এটি মৌলিক অধিকার বলে ঐতিহাসিক রায় জানালো সুপ্রিম কোর্ট। সব রাজ্যে স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে। প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই নির্দেশ দিয়ে ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের চোখে একটি মৌলিক অধিকার বলে শুক্রবার এক ঐতিহাসিক রায় জানালো সুপ্রিম কোর্ট। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি সব স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশ বান্ধব স্যানিটারি প্যাড দিতে হবে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, সব স্কুলে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা শৌচাগার থাকতে হবে। পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ব্যবহারে উপযোগী শৌচালয় ব্যবস্থাও করতে হবে। স্কুলে সরকারি হোক বা বেসরকারি, তাতে কোনো তফাৎ যেন না হয়। আদালত স্পষ্ট করে বলেছে, সংবিধানের 21 নম্বর ধারায় জীবনের অধিকার মানেই ঋতুকালীন স্বাস্থ্যের অধিকার। যদি কোনো সরকারি স্কুল এই নির্দেশ মানতে না চায়, তাহলে তাদের স্বীকৃতি বাতিল করা হবে। একই সঙ্গে আদালত জানায়, রাজ্যের সরকারি স্কুলগুলি যদি ছাত্রীদের শৌচাগার ও বিনামূল্যে স্যানিটারি প্যাডের ব্যবস্থা না করে, তাহলে তাদের জবাবদিহি করতে হবে। এই মামলাটি দায়ের করেছিলেন জয়া ঠাকুর। 2024 সালে 10 ডিসেম্বর করা জনস্বার্থ মামলা তিনি দাবি করেছিলেন, দেশের সব স্কুলে কেন্দ্রের ঋতুকালীন স্বাস্থ্যবিধি কার্যকর করতে হবে, যাতে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সারা দেশে একই সুবিধা পাওয়া যায়। সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত রায় সংরক্ষণ রেখেছিল, তবে অন্তর্বর্তী নির্দেশ হিসেবে এই গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, স্কুলে আলাদা শৌচাগারের অভাব আর স্যানিটারি প্যাডের অনুপস্থিতি মেয়েদের মর্যাদা, গোপনীয়তা, সমান অধিকার এবং শিক্ষার সুযোগ সবকিছুতেই আঘাত করবে। এটা কোনো দয়া বা স্বেচ্ছানীতির বিষয় নয়, বরং সরাসরি সংবিধান থেকে আসা অধিকার।
আদালত জানায় মেয়েদের জন্য শৌচাগার ও মানসিক স্বাস্থ্য সামগ্রী না থাকলে সংবিধানের 14 নম্বর ধারায় সমতার অধিকার, 21 নম্বর ধারায় জীবন ও মর্যাদার অধিকার এবং 21 নম্বর ধারায় বিনামূল্যে তা বাধ্যতামূলক শিক্ষার অধিকার সবই লঙ্ঘিত হয়। আদালত স্পষ্টভাবে বলেছে এই সব প্রশ্নের উত্তর একটাই, হ্যাঁ, অধিকার লঙ্ঘিত হচ্ছে। বেঞ্চ আরও বলে, ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থার অভাব শিশুকন্যার মর্যাদাকে খর্ব করে এবং তাকে সমাজের সমানভাবে কাজে নেওয়ার অংশ থেকে দূরে সরিয়ে রাখে। সমতা মানে শুধু আইনগত সমতা নয়, বাস্তবে একই সুযোগ পাওয়া। আর সেই সুযোগ নিশ্চিত করতে হলে রাষ্ট্রকেই মেয়েদের সামনে থাকা বাধাগুলোকে সরাতে হবে। আদালতের মতে মর্যাদা মানে এমন জীবন যেখানে অপমান, বঞ্চনা বা অকারণে কষ্ট নেই। এর সঙ্গে গোপনীয়তার পারস্পরিকভাবেও জড়িত। তাই রাষ্ট্রের দায়িত্ব শুধু গোপনীয়তা ভাঙা থেকে বিরত থাকা নয়, বরং সক্রিয়ভাবে এমন ব্যবস্থা নেওয়া উচিত যেটা রক্ষা পায়। আদালতের তরফে 3টি বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিশ্চিত করতে হবে প্রত্যেক স্কুলে ব্যবহারযোগ্য আলাদা শৌচাগার থাকবে এবং সেখানে পর্যাপ্ত জল থাকবে। দ্বিতীয়ত, নতুন স্কুল তৈরি হলে সেখানে বিশেষভাবে সক্ষমদের কথা মাথায় রাখতে হবে। তৃতীয়ত, সব স্কুলে শৌচাগারের ভিতর পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন রাখতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।